নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একজন সাধারণ নারী, কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক কাহিনী যা হয়তো আপনাদের মনের গভীরে আলোড়ন তুলবে। এটি কোনো সাধারণ গল্প নয়, বরং এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে এই ব্যক্তিগত এবং অত্যন্ত সংবেদনশীল কাহিনীটি জানিয়েছেন। আমি তার অনুরোধে এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আমার মনে হয় আপনাদের মতো অনেকেই হয়তো এমন পরিস্থিতির শিকার হতে পারেন বা এমন অনুভূতির মুখোমুখি হতে পারেন। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে কিন্তু পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে। আমার গল্পটা শুরু হয়েছিল প্রায় ৫ বছর আগে। আমাদের পারিবারিক অনুষ্ঠানে সবসময় আত্মীয় স্বজনের ভিড় লেগে থাকত। আমি মিমি তখন সবেমাত্র কলেজ পাশ করেছি। সেই সময় আমার কাজিন বোন রিয়া, যার সঙ্গে আমার প্রায় বন্ধুর মতো সম্পর্ক, সে হঠাৎ করেই তার বয়ফ্রেন্ড অর্ণবের সঙ্গে ব্রেকআপ করে। অর্ণব ছিল খুবই সুদর্শন, লম্বা, সুঠাম দেহের অধিকারী। তার বাবার সাথে আমাদের বাবার ছোটবেলার পরিচয় ছিল, তাই দুই পরিবারে এক ধরনের ঘনিষ্ঠতা ছিল। অর্ণবের বাবা অর্থাৎ অনিষ্টা আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। তাদের সেই পারিবারিক সম্পর্কের সূত্রেই অনিষ্টার সঙ্গে আমার পরিচয়। অনিষ্টা, তার নামেই একটা সম্ভ্রম মেশানো আকর্ষণ ছিল। বছর ৫০-এর কাছাকাছি বয়স হলেও তার চেহারায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। সাফেদ পাঞ্জাবি পাজামা, চোখে সরু ফ্রেমের চশমা, আর তার গলার স্বরটা ছিল ভারী অথচ মধুর। যখন তিনি হাসতেন তার চোখের কোণে হালকা ভাঁজ পড়ত, যা তার মুখটিকে আরও প্রাণবন্ত করে তুলত। আমি ছোট থেকেই তাকে দেখে এসেছি, কিন্তু কখনো এভাবে তার দিকে বিশেষ মনোযোগ চাইনি। তবে অর্ণবের সঙ্গে রিয়ার সম্পর্কের পর অনিষ্টার আমাদের বাড়িতে আসা যাওয়া বেড়ে গিয়েছিল। আমি তখন তার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে পড়ি। হয়তো তার পরিণত বয়সের গাম্ভীর্য, তার কথা বলার ধরন, সবকিছুই আমাকে টানত। কিন্তু তখনও সেটাকে আমি নিছকই এক ধরনের মুগ্ধতা বলেই মনে করতাম। রিয়ার সঙ্গে অর্ণবের ব্রেকআপের পর অনিষ্টার আসা যাওয়া কিছুটা কমে গিয়েছিল, কিন্তু আমার মনে তার উপস্থিতিটা রয়েই গিয়েছিল। আমি প্রায়ই ভাবতাম, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার জীবনে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা, অনেক গল্প। তার সম্পর্কে জানতে আমার আগ্রহ হতো। আমি কখনো তাকে সরাসরি জিজ্ঞেস করিনি, তবে তার পরিবারের কথা, তার স্ত্রী, তার ছেলে, এইসব টুকরো টুকরো তথ্য আমি আড়াল আবডাল থেকে সংগ্রহ করার চেষ্টা করতাম। এর কিছুদিন পরেই এক পারিবারিক অনুষ্ঠানে আবার তাদের সঙ্গে দেখা। অর্ণব তখন আর রিয়ার জীবনে ছিল না, কিন্তু অনিষ্টা এসেছিলেন। সেই অনুষ্ঠানেই আমি প্রথমবার তার পাশে বসে কিছুক্ষণ কথা বলার সুযোগ পাই। তিনি আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলেন। তার কথার মধ্যে কোনো রকম চাপ ছিল না, ছিল কেবল আন্তরিকতা। সেদিন আমার মনে হলো তিনি যেন আমার ভেতরের কথাগুলো বুঝতে পারেন। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সেখানে এক গভীর দুঃখের ছায়া রয়েছে। হয়তো তার নিজের জীবনেও এমন কোনো অসম্পূর্ণতা বা কষ্ট আছে, যা তিনি কারো সঙ্গে ভাগ করে নিতে পারেন না। সেই দিন থেকে আমাদের মধ্যে এক ধরনের নীরব যোগাযোগ শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় আমরা একে অপরকে অ্যাড করেছিলাম। মাঝে মাঝে তিনি আমাকে মেসেজ করতেন, সাধারণ কুশলাদি জানার জন্য। আমি খুব সাবধানে তার সঙ্গে কথা বলতাম। তার যে কোনো মেসেজের উত্তরে আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। তার শব্দগুলো যেন আমার স্নায়ুতে বিদ্যুৎ বইয়ে দিত। আমি জানতাম এটা অন্যায়। তিনি আমার কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবা। এই সম্পর্কটা সামাজিকভাবে কোনোভাবেই গ্রহণীয় নয়, কিন্তু মন যে কোথায় গিয়ে আটকা পড়েছে তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমার নিজের জীবনেও তখন কিছু টানাপোড়েন চলছিল। আমার বিয়ে ঠিক হয়েছিল, তবে বরের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। বর ছিল সংসারী, কিন্তু আমার মনটা ছিল উড়ু উড়ু। আমি হয়তো এমন কিছু খুঁজছিলাম যা আমার জীবনে এতদিন অনুপস্থিত ছিল, আর সেই কিছুটা যে অনিষ্টা তা আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম। তার সঙ্গে কথা বললে আমার মনে হতো আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি। সেখানে কোনো বাধা নেই, কোনো সমাজ নেই, আছে শুধু আমি আর তিনি। একদিন তার একটি মেসেজ এলো, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, আজ বিকেলে কি একটু সময় দিতে পারবেন? আমি ভয়ে উত্তেজনায় প্রায় কাঁপতে লাগলাম। কী কথা, কি এমন জরুরি কথা যা তিনি সরাসরি বলতে পারছেন না? কিন্তু আমার মন বলছিল আমাকে যেতেই হবে। আমি আমার বাড়িতে অজুহাত দিয়ে বেরিয়ে পড়লাম। তিনি একটি কফি শপে দেখা করতে চাইলেন। কফি শপে পৌঁছে আমি তাকে দেখতে পেলাম। তিনি আমাকে দেখে হাসলেন। সেই হাসি আজও আমার চোখে লেগে আছে।
আমরা মুখোমুখি বসলাম। প্রথমেই তিনি বললেন, মিমি, আমি জানি আমাদের এই দেখাটা ঠিক নয়, কিন্তু আমি আর চুপ থাকতে পারছিলাম না। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আপনার মধ্যে এমন কিছু আছে যা আমাকে প্রতিনিয়ত টানে। আপনার সরলতা, আপনার চিন্তাভাবনা, আপনার ওই নিষ্পাপ চোখ, সবটাই আমাকে মুগ্ধ করে। আমি জানি আমি আপনার কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবা। আমাদের বয়সেরও অনেকটা তফাৎ, তবুও আমি আপনার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করি। তার কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। আমার সব ভয়, সব দ্বিধা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো আমিও ঠিক একই অনুভূতি অনুভব করছি। তার এই স্বীকারোক্তি আমার ভেতরের চাপা অনুভূতিগুলোকে যেন আরও উস্কে দিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার হাতটা আলতো করে ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীরে যেন এক শিহরণ খেলে গেল। তার হাতের সেই উষ্ণতা, তার আঙুলের চাপ আমার নিস্তেজ স্নায়ুতে যেন নতুন জীবন এলো। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। তার সেই স্পর্শ আমাকে এক অজানা আনন্দের গভীরে ডুবিয়ে দিল। সেখানে শুধু আমি ছিলাম, আর তার সেই ক্ষমতাশালী কিন্তু কোমল হাত। এরপরে আমাদের দেখা সাক্ষাৎ চলতে লাগলো। আমরা লুকিয়ে দেখা করতাম, কখনো কোনো পার্কের নির্জন কোণে, কখনো বা কোনো ফাঁকা রেস্তোরাঁয়। প্রতিবার দেখা হলেই আমার মনে হতো এই বুঝি ধরা পড়ে যাব, কিন্তু তবুও তার সান্নিধ্যের টান আমাকে সেখানে টেনে নিয়ে যেত। তার চোখে আমি দেখতাম এক ধরনের তৃষ্ণা, যা আমার নিজেরও ছিল। তিনি প্রায়ই বলতেন, মিমি, আমি জানি এটা পাপ, আমরা যা করছি তা সমাজের চোখে অন্যায়, কিন্তু এই মনটা বড় অবুঝ, একে কি করে বোঝাবো? তারই স্বীকারোক্তি আমাকে আরও বেশি করে তার দিকে টেনে নিত। আমি তার ভয়ের সঙ্গে মিশে থাকা নিষিদ্ধ আনন্দের ভাগিদার হতে চেয়েছিলাম। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিস করে বলা কথা আমার হৃদয়ে গভীর ছাপ ফেলে যেত। একবার এক বর্ষার দিনে আমরা দেখা করেছিলাম এক পুরনো জমিদার বাড়িতে, যা তখন প্রায় জনশূন্য। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর আমরা ভেতরে এক অজানা আকর্ষণের টানে একে অপরের সান্নিধ্যে ছিলাম। তিনি আমার কপালে আলতোকে চুমু খেলেন। সেই চুমুতে ছিল না কোনো কামনার রেশ, ছিল এক ধরনের সুরক্ষা, এক ধরনের ভরসা। কিন্তু সেই সুরক্ষার আড়ালে লুকিয়েছিল এক গভীর টান, যা আমাদের দুজনকে আরও কাছে টেনে এনেছিল। তার চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেতাম। সেই চোখের ভাষা, সেই নীরব আরাধনা, সবটাই আমাকে বলতো যে আমিও তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্কটা এক ধরনের আদিম আকর্ষণে বাঁধা ছিল, যা কোনো নিয়মে বাঁধা ছিল না, কোনো যুক্তিতে চলত না। শুধু ছিল দুই মন, দুই শরীর, যারা একে অপরের মাঝে খুঁজে পেয়েছিল এক ধরনের আশ্রয়, এক ধরনের মুক্তি। কিন্তু এই গোপন আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আমাদের পারিবারিক অনুষ্ঠানেই একদিন, যখন আমরা দুজন পাশাপাশি বসে কথা বলছিলাম, তখন আমার কাজিন বোন রিয়া, যে কিনা তার প্রাক্তন প্রেমিক অর্ণবের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেছিল, সে আমাদের এই ঘনিষ্ঠতা লক্ষ্য করে। তার চোখে মুখে এক ধরনের বিস্ময়, এক ধরনের সন্দেহ দেখা দিল। সে হয়তো কিছু আন্দাজ করতে পারছিল, কিন্তু নিশ্চিত ছিল না। এর পরের ঘটনাগুলো আরও বেশি নাটকীয়। একদিন আমি যখন অনিশতার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হচ্ছি, তখন আমার ঘরে আমার মা ঢুকলেন। তিনি আমার পাশে বসে আমার সঙ্গে কিছু সাধারণ কথা বলতে শুরু করলেন, কিন্তু তার কথার মধ্যেই তিনি হঠাৎ করে জিজ্ঞেস করলেন, মিমি, তুই আজকাল এত সাজগোজ করছিস কেন? আর ওই অনিশতা, তোর কাজিনের প্রাক্তন প্রেমিকের বাবা, তার সঙ্গে তোর এত মেলামেশা কেন? আমার হার্টবিট যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার মুখ শুকিয়ে কাঠ। মা আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক ধরনের জিজ্ঞাসা, এক ধরনের আশঙ্কা। আমি বুঝতে পারছিলাম আমার এই লুকানো সম্পর্ক আর বেশি দিন গোপন থাকবে না। সেই রাতেই আমার কাজিন বোন রিয়া আমার সঙ্গে একা কথা বলতে এলো। তার চোখে জল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মিমি, আমি জানি কিছু একটা হচ্ছে। আমি অর্ণবের বাবার সঙ্গে তোর মেলামেশা লক্ষ্য করেছি। আমাদের পরিবারে এটা কোনোভাবেই ঠিক হবে না। তুই কি করছিস এসব? আমার মনে হলো পৃথিবীর সব চাপ এসে আমার উপর এসে পড়েছে। আমি এই পরিস্থিতি থেকে আর বের হতে পারবো না। আমি জানি আমার একটুখানি দুর্বলতা, আমার একটুখানি নিষিদ্ধ আকর্ষণ আমার পুরো পরিবারে এক সুনামি ডেকে আনবে। আমার কাজিন বোনের প্রাক্তন প্রেমিকের বাবার প্রতি আমার এই টান, এই ভালোবাসা, সবকিছুই যেন এক নিমেষেই সব সম্মান, সব ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দেওয়ার উপক্রম হলো। সেই মুহূর্তে আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অনিশদার নাম।
আমি জানি এই মুহূর্তে তার সঙ্গে কথা বলাটা আমার জন্য আরও বিপজ্জনক, কিন্তু তার আকর্ষণ আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে। আমি ফোনটা ধরলাম। ওপার থেকে তার ভারী উদ্বিগ্ন গলা ভেসে এলো, মিমি প্লিজ আমার সঙ্গে দেখা কর, এক্ষুনি। আমি জানি এই দেখাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি জানি এই মুহূর্তে আমার সামনে দুটো পথ খোলা। একটা হলো এই নিষিদ্ধ সম্পর্ককে চিরতরে ভুলে যাওয়া, আর অন্যটা হলো এই নিষিদ্ধ পথের গভীরে আরও তলিয়ে যাওয়া, যে পথের শেষ কোথায় তা আমি নিজেও জানি না। আর ঠিক সেই মুহূর্তে আমার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কে এলো এত রাতে? আমার বুকের ধুকপুকানি কি আরও বাড়বে, নাকি এই আগন্তুক আমার জীবনের নতুন মোড় নিয়ে আসবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা কি চান? এই গল্পটি কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি এর পরের অংশে আপনারা আরও গভীরে যেতে চান? আপনাদের মতামত কমেন্ট করে জানান। যদি আপনারা চান এই গল্পের দ্বিতীয় পর্ব, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং